হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অবস্থা মশিউর কালকে ফিজিক্স পড়েছো স্যারের কাছে? ফিজিক্স জি স্যার, পড়েছি স্যার। আচ্ছা, কেমন পড়লো? ভালো আছে? ভালো হয়েছে স্যার। আসলে স্যার ভালো পড়ায়, ফিজিক্স ভালো পড়ায়, বড় অসুবিধা নেই। তোমার ম্যাথ বাংলা যে আমার কাছে বলেছো, আমি খোঁজে আছি, ওনাদের নাম্বারে ফোন দিয়েছি, একটু ওয়েট করে পাওয়া যাবে। ওনারা একটু ব্যস্ত ছিলেন সকালে। আমাকে যখন বলেছো আমি খুঁজে দিব ইনশাল্লাহ, তুমি একটু ওয়েট করো, ফিজিক্সটা দেখতে থাকো। হ্যাঁ, অসুবিধা নাই। জি স্যার। তিথি কি এখনো জয়েন করলো না যে? তিথি স্যার ওকে তো বললাম আহ, যে আজকে ক্লাস আছে, আসবে। হ্যাঁ, আমিও মেসেজ বলছে দিয়েছি, আচ্ছা। একটু আগে মেসেজ দিলাম, তোমাদের সাথে করিয়েছি। ও ওয়েটিং এও তো স্যার, দেখছি। আজকে কি ফার্স্ট পেপার না? ফার্স্ট পেপার পড়াবো আজকে, সময় থাকলে সেকেন্ড পেপার একটু দেখিয়ে দিতে পারি শেষে, কিন্তু ফার্স্ট পেপারটাই মূলত আজকে। তোমাদের সবসময় শুক্র শনি থাকবে ফার্স্ট পেপার। আজকে মনে করো শুক্রবারের মেকআপ ক্লাস, আমি ছিলাম না শুক্রবার ঢাকাতে। স্যার আপনি একটু রুটিনটা বলে দেন যে কি কি বার ফার্স্ট লিখো পেপারে লিখো লিখো, কালকে মশিরকে বলেছি লিখো। শুক্র, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ইংলিশ ফার্স্ট, ফ্রাইডে আচ্ছা অ্যান্ড স্যাটারডে ইংলিশ ফার্স্ট, আর মানডে অ্যান্ড ওয়েডনেসডে ইংলিশ ওয়েডনেসডে। ইংলিশ সেকেন্ড। মানডে আচ্ছা ওয়েডনেসডে ইংলিশ সেকেন্ড। ইংলিশ ফার্স্ট করে সেরে যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে আমি সেকেন্ড পেপার একটু ধরিয়ে দিব। ওটা শনিবারে যেহেতু ক্লাস অ্যাটেন্ড করো নাই, তাহলে একটু মেকআপ হয়ে যাবে আর কি। তো আমরা চলে যাই। আসলে ফার্স্ট পেপারটা একবার প্রথম থেকে তো তিথিকে খুব দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ও আসবে আর কি। আজকাল তিথি একটু ঢিল দিয়েছে মনে হচ্ছে। অ্যাডমিশন করতে গেছিল তো। ও আচ্ছা, কোন কলেজ? সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ? বাস আমি স্যার আজকে পড়ি না, আমি কালকে যাব পড়াতে। সিটি কলেজ আজকে তো অনেক ফার্স্ট চয়েস সিটি দিছে ও। অ্যাডমিশন করাতে কোথায়? ওই যে অনলাইন থেকে করছো? ওই যে স্যার ক্যারি প্লাজাতে গিয়েই করাইতেছে। আচ্ছা, ফাইন ফাইন। মশিউর পরীক্ষার জন্য রেডি হচ্ছে তো নাকি? নটরডেমের জন্য? জি স্যার। নটরডেমে একটা তথ্য শুনেছো তো? হ্যাঁ স্যার। পরীক্ষা প্রক্রিয়া শুনেছো এবার? হ্যাঁ স্যার। কি বলতো? জি স্যার, আমি ফর্ম ফিল আপ করছি স্যার। না স্যার, না, এনডিএ সম্পর্কে তথ্য নেওয়া হয়নি স্যার। পরীক্ষার ব্যাপার হচ্ছে, অন্য বছর ছিল না, এবছর করেছে। প্রতি 2টা কোশ্চেন ভুল হলে 1 নম্বর করে কাটা যাবে। সো বি মাইনাস কেয়ারফুল। মার্কিং স্যার? হ্যাঁ, মাইনাস মার্কিং। কোশ্চেন খুব নিশ্চিত হয়ে আনসার করবে, বুঝছো? খুব কোশ্চেন নিশ্চিত হয়ে আনসার ইনশাআল্লাহ করবে। স্যার। আশা করি তোমার নটরডেমে হয়ে তাহলে যাবে। এক্সাম কি নটরডেমের এক্সামও কি শুধু অনলাইনে করতে হবে? নটরডেম, হ্যাঁ অনলাইনে। আর মনে হয় হলি ক্রস, এরা এক্সাম নিয়েই করে, এদের ট্রেডিশনটা ঠিক রাখবে। হুম, কি দরকার, অনলাইনই হবে? হ্যাঁ অনলাইনে হবে। দরকার আছে। ওই দেশের 2-4টা প্রতিষ্ঠান যদি পরীক্ষা নিয়ে ব্রিলিয়ানদেরকে ছেকে না নেয়, তাহলে ব্রিলিয়ান রেজাল্ট কিভাবে করাবে বলো? সব জায়গায় তো এক সুবিধা দিলে হবে না, যেটা কমন ফ্যাসিলিটি। এইচএসসি কি হবে? এইচএসসি যারা দিবে ওদের এইচএসসি কি হবে? গভর্নমেন্ট জানে কি করবে, হয়তো শর্টলিস্টেড আজকে তো করে ফেলবে। খবর নিউজে দিছিল যে হ্যাঁ, আপনার যদি অক্টোবরে এইচএসসি এক্সাম না হয় তাহলে নভেম্বরে হবে, আর নভেম্বরে যদি এইচএসসি এক্সাম না হয় দেন আর এক্সামই হবে না, এমনি উঠাই দিবে। এগুলো আসলে সস্তা কথাবার্তা বলে দেশের শিক্ষা ব্যবস্থাটা নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, তুমি তো এটা সেটাই বললা, আজব। তুমি তো এইটা বললা। আমি আরেকটা জিনিস কালকে দেখেছি টেলিভিশনে, সেটা হচ্ছে যে মানে এত তো অ্যাডভান্স কথা বলার দরকার নাই জনপ্রিয়তা নেওয়ার জন্য। সেটা হচ্ছে যে এই কথা বলার কি দরকার? সেপ্টেম্বরে যদি পরীক্ষা নেয় স্কুলগুলোতে, তাহলে 100 মার্কের হবে। আর যদি তারা নভেম্বরে নেয় তবে 50 মার্কসের হবে। আর যদি ডিসেম্বর চলে আসে তাহলে অটো প্রমোশন হবে। জাস্ট জাস্ট ওয়েট ফর সিচুয়েশন। আগে দেখুক, আগে যদি স্টুডেন্ট গুলোকে কেউ বলে দেয় যে আজকে এই হলে এই হবে, কালকে ওই হলে তো তাই হবে, আর ডিসেম্বরে এই হলে পরীক্ষাই হবে না, তো স্টুডেন্টরা আর পড়ালেখা করবে? আমি তো টিচার, আমার যদি একটা পরীক্ষা নাও, আমি খুঁজবো কিভাবে ফাঁকি দেওয়া যায়। কারণ মানুষ মাত্রই পরিশ্রম করতে গেলে তখন একটু ফাঁকি খুঁজে। আমার কথা বুঝছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম দিদি।
তো আমি স্টুডেন্ট লাইফে কম বেশি সবাই ফাঁকি দিয়েছি, আবার বাকি টাইমটা পড়ালেখা করেছি বলে এতটুকু এসেছি। যতটুকু পড়ি নাই ততটুকু যাইতে পারি নাই। একই অবস্থা এখন যদি স্যার নাও, বলো বলো বলো। স্যার এনডিসি তে ফর্ম ফিল আপ করার জন্য তো এনডিসি সার্ভার জ্যাম স্যার, তাহলে এটা পরীক্ষা নেবে কিভাবে? সার্ভার, হ্যাঁ হ্যাঁ, জ্যাম তো অনেক জ্যাম তো অনেক আজকে গ্যাঞ্জাম, আজকে অনেক একজন জ্যাম আজকে। ফেসবুকে লিখেছে আজকে ও যারা স্যার কিছুক্ষণের জন্য পারে অ্যাপ্লাই, নাই, করেছে, হ্যাঁ আউট হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ টাইম আউট হয়ে আউট গেছে। হয়ে আমি গেছে। সহ হ্যাঁ আর কয়েকজন অ্যাপ্লাই করছে মাত্র, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। কেউ পারেনি। তো এটাই আর হুম কি, কিছু কিছু সমস্যা বা একটা কি আমার মানে বাবা আমাকে রাজশাহী কলেজের স্কুলে ভর্তি করতে নিয়ে গেলে, কলেজের স্কুলে স্যার বলেছিলেন যে আমরা তো পরীক্ষা নিয়ে ভর্তি হওয়া করার জন্য না, বাদ দেওয়ার জন্য। তো আমি আল্লাহর রহমতে ভর্তি হয়ে কলেজ স্কুলে ভর্তি হয়ে গেছিলাম, পরীক্ষাতে ঠিক গেছিলাম। তো ভর্তি পরীক্ষাগুলো টেন্ডেন্সি হচ্ছে কত বাকি বাদ দেওয়া যায়, ঠিক আছে। আমরা যেমন এই যে প্রথম হুম এমসিকিউ তে প্রি টেস্ট নিলাম, তারপরে ফার্স্ট ইয়ার অ্যানুয়াল নিলাম। তখন আমরা কিন্তু চেষ্টা করেছি একটা স্টুডেন্ট যদি এমসিকিউ জমা দিতে ব্যর্থ হয়, আমরা সেকেন্ড টাইম প্রিন্সিপাল স্যারের পারমিশন নিয়ে তাদেরকে আমরা পরীক্ষায় জয়েন করিয়েছি, যে তুমি আবার পরীক্ষা দাও, আমি তোমাদের কোশ্চেন দিব, এমসিকিউ পাঠিয়ে দিচ্ছি, আবার জয়েন করিয়েছি, আবার সাবমিট করিয়েছি। এগুলো আমরা যখন ক্লাস ভিত্তিক করব তখন করা যাবে, বোর্ডেও করতে পারবে না। আর অ্যাডমিশন টেস্ট যে কোনোতে তো তাদের চিন্তা কত বাদ দেওয়া যায়, তখন তো তারা এই গরজটা করবেই না। হুম কাজে প্রচুর ছেলে মেয়ে কিন্তু ওই পরীক্ষা তো দূরের কথা, ফর্ম ফিল আপ করতে যাই মানে টাইমিং আউট হয়ে গিয়ে অনেকে বাদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা বাদ এটা হয়ে যায়, হ্যাঁ। হয়ে যাবে। ইভেন হলিক্রসের একটা স্টুডেন্ট গত বছর আমার জানা মতে ও ভর্তি হতে গিয়েছিল, আমার প্রাইভেট স্টুডেন্ট ছিল। তো ভর্তি হতে গিয়ে হুম তার সবকিছু ওকে, জিপিএ টিপিএ এভরিথিং ভেরি নাইস, শুধুমাত্র সে হুম আধা ঘন্টা লেট করেছিল, আধা ঘন্টা। কলেজে দাঁড়িয়ে কেঁদেছে, গার্ডিয়ান, হলিক্রস কলেজে গার্ডিয়ান রিকোয়েস্ট করেছে, বলছে নো, আমাদের এটা কোনো অপশন নাই, বেরিয়ে আসছে, চলে আসছে। তো অ্যাডমিশন এটা টেস্টে কিসের আসলে লেট হয়েছিল? ওই যে ওখানে ফর্মটা জমা দেওয়ার ও আচ্ছা আচ্ছা। আধা ঘন্টা লেট হয়েছে। আধা ঘন্টার মধ্যে অফিস কিন্তু চলে যায় না, অফিস থাকে, ওদের টাইমিং লেট হয়েছে, করবে না। হুম তো ওরা টাইম একটু খুবই স্ট্রিক্ট আর কি, একদিক থেকে ঠিক আছে, কারণ ওইরকম আধা ঘন্টার কথা বলে অনেকেই তখন চলে আসবে। আর হুম অনলাইনে তো আরো সম্ভব না, তখন তো সবকিছু অ্যারেঞ্জ করা থাকে, হ্যাঁ, এই ব্যাপারগুলো থেকে হুম। যায়। না, যাই হোক, আজকে তো অনেক সার্ভারে অনেক জ্যাম ছিল, অনেকে হ্যাঁ পড়তে করতে গিয়েও পারে করতে নাই। পারে নাই। হ্যাঁ, দিদি কি অবস্থা সিটি কলেজে, তোমার ভর্তির ব্যবস্থা করে আসছো আজকে, পারছো তিথি? জি স্যার। গুড। মুমতাহিন আগামীকালকে যাবে নাকি? জি স্যার। ওকে। জি স্যার, আমি কালকে যাব, আচ্ছা, দেখি কি হয় খুব এখন। খুব ভালো লাগছে যে আমাদের ফার্স্ট গার্ল সেকেন্ড গার্লরা ঢাকা সিটি কলেজের মতো ভালো কলেজে কমার্সে ভর্তি হবে ইন ফিউচার ইনশাল্লাহ। তোমরা স্যার ভর্তি হবে ইনশাল্লাহ, ঠিক ইনশাল্লাহ, নাই, না চান্স ইনশাল্লাহ পাওয়া হবে, আগে, চান্স পাবে, পাইতে তোমরা হবে। পাবে না কার পাবে? ধানমন্ডিতে থেকে যদি ধানমন্ডি সিটি কলেজ উঠতেও না পারো, তাহলে আর কি হলো? পড়ালেখা করো হ্যাঁ ওইভাবে, স্যার, হ্যাঁ, ভাইবা টেবা হলে যেন হওয়ার ফেস আগে করতে পারো, হ্যাঁ, যেন সিটি কলেজে চান্স পায়। ইনশাল্লাহ পাবে। আর তোমাদের সিটি কলেজেও প্রচুর স্টুডেন্ট পরবর্তীতে অনেক ভালো জায়গাতে চান্স পেয়েছে, তোমরা ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি আইবি তে চান্স পাবে আশা করছি। এদিক দিয়ে ইনশাল্লাহ। আমাদের মশিউর যখন অলরেডি আউট অফ টাইম হয় নাই, নটরডেমে ফর্ম ফিল আপ করতে পেরেছে, ইনশাল্লাহ মশিউর নটরডেমে হয়ে যাবে। আশা করি আমার সব স্টুডেন্ট গুলো ভালো ভালো জায়গায় হবে। তারপর ইনশাল্লাহ স্যার। তোমাদেরকে দু চারজন যদি আমাদের ধানমন্ডি কাকলি কলেজে আসো, ওয়েলকাম, আমাদের সব সময় তোমাদের জন্য আছে স্পেস। ওকে, লেটস স্টার্ট উইথ আওয়ার ফার্স্ট পেপার। তাহলে আমি এখন আমার স্ক্রিনে চলে যাবে তোমাদের ফার্স্ট পেপারের পড়াশোনাগুলো। আমি তোমাদেরকে অলরেডি আমার ফার্স্ট পেপারের ইয়ে দিয়েছি, মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছি, অতএব তোমরা পড়তে গেলে এখন আর কনফিউজড হবে না, তোমরা বুঝেই ফেলবো যে আমরা এতটুকুর মধ্যে এই পড়ছি। তো এইভাবে একটু মাথায় রাখো যে ইন আওয়ার ইংলিশ ফার্স্ট পেপার বুক উই হ্যাভ এ লট অফ কম্প্রিহেনশনস, প্রচুর আছে কম্প্রিহেনশন। 16-17টা অধ্যায় যদি পড়ো, তাও প্রতিটাতে 4টা করে হলেও তোমার 15টাও যদি অধ্যায় থাকে, তাহলে 4-15-60টা অধ্যায় হচ্ছে, ঠিক আছে, 60টা লেসন হচ্ছে, ঠিক আছে। আমি গড়ে বললাম আর কি, যে 60টা কম্প্রিহেনশন আপাতত তোমাকে শিখতে হবে। তারপরে কম্প্রিহেনশন গুলোকে সাজেশন করে নিয়ে সেকেন্ড টাইম রিভিশনের সময় পরীক্ষার জন্য কিছু সিলেক্টেড কম্প্রিহেনশন বারবার পরীক্ষা দিবে আমার কাছে, তোমরা মডেল টেস্ট। আচ্ছা স্যার, হ্যাঁ যে বলো আরো না বলো। ইভা ইভা মিথিলা ওরা না আসার কথা, ওরা ক্লাস ওই যে জয়েন করার কথা। এখনো ঘুমোচ্ছে, আজকে কালকে হয়তো বা কলেজ নিয়ে ব্যস্ত থাকবে, কলেজটা শেষ হলে ভর্তি হয়তো তখন হবে। সবাই তো একরকম না, কেউ দেখবা যে একটু প্রি সিনসিয়ার থাকে, কেউ একটু এই
গড়িমসি ভাব থাকে। সবার আগে ইভা বলে রাখছিল, হ্যাঁ এই করছে আসছে যাচ্ছে এই কলেজ তো আর স্টার্ট হবে না, ওই অনলাইনেই ক্লাস করতে হবে। অনলাইনে ক্লাস হবে। কলেজে তো কি ক্লাস? স্টার্টিং বলতে কলেজের স্টার্টিং আর কি। কলেজে তো আমরাও তো ফার্স্ট ইয়ার ক্লাস হ্যাঁ হ্যাঁ শুরু হ্যাঁ। করে দেবো, সেকেন্ড ইয়ার ওদেরকে তুলে দিয়েছে, ওদের সেকেন্ড ইয়ার ক্লাস নিচ্ছি ওইভাবে আর কি। হুম। ক্লাসটা শুরু হলে হয়তো বা সিনসিয়ার হবে, দেখা যাক। তো এখানে ফার্স্ট পেপারে আমরা এই 60টা কম্প্রিহেনশনের ভিতরে মাত্র 17 মার্ক কমন পাবো। আমাদের 17 মার্কের কাজ হবে এই 60টা কম্প্রিহেনশন করলে। তো এটা হচ্ছে মার্কের দিক থেকে গেইনিং, কিন্তু অ্যাকচুয়ালি টু লার্ন ইউর ইংলিশ এট দিস লেভেল দ্য কম্প্রিহেনশনস আর ভেরি মাচ ইউজফুল টু ইউ। তোমাদের জন্য খুবই মানে উপকারী কম্প্রিহেনশন এই সেন্সে, শুধু ইংরেজি শেখা নয়, নট অনলি লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাট অলসো হ্যাভিং দ্য আইডিয়া, ঠিক আছে, মানে অ্যাজ লেভেল বেসড অফ এইচএসসি লেভেল। তো সেই ক্ষেত্রে তোমাদের জানার ব্যাপার আছে। পাশাপাশি আনসিন কম্প্রিহেনশন কিছু আছে, ওটা আমি সিলেক্টেড দেবো তোমাদেরকে। ওইখানে বাকি কাজগুলো হয়ে গেলে সাথে রিঅ্যারেঞ্জ আর সাবস্টিটিউশন টেবিল এই জাতীয় কিছু কাজ আছে আর কি। আর তোমাদের যে ফ্লো চার্ট আছে নতুন আইটেম, আমি যখন কাজ করাবো। স্যার বলো 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 দ্রুত। না স্যার, আচ্ছা আপনি আচ্ছা এটা পড়ান। আচ্ছা, যখন আমরা দেখবো যে ইয়ে থাকবে, আনসিন কম্প্রিহেনশন থাকবে, তখন আরো কিছু মার্কস ওখানে কভার হয়ে যাবে, আর এরপরে সরাসরি রিঅ্যারেঞ্জ। এই ওকে, স্ক্রিনে দেখো আমি তোমাদের কম্প্রিহেনশন ইউনিট 1 যেটা সেটার অংশ থেকে করাচ্ছি। ইউনিট 1 লেসন 1, এটা কোথাও কোথাও লেসন 2 হিসেবে পাবা, একটু কনফিউশন আসবে, কারণ হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বইটাতে আগে লেসন 2 তে ছিল এটা। অ্যাকচুয়ালি আমাদের ইউনিট 1টা হচ্ছে অনলি অন দ্য পার্সোনালিটিস, বিভিন্ন ব্যক্তিত্ব নিয়ে কথা আছে। তো সেখানে আমরা অনেক ব্যক্তিত্বের মধ্যে পেয়েছি নেলসন ম্যান্ডেলা, পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এখন আমরা লেসন 1 হিসেবে আমরা পাবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ঠিক আছে, হিস্টোরিক্যাল স্পিচ অফ ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এখানে আমরা আনসার টু দ্য ফলোইং কোশ্চেনস, এখানে একটা দেখো, এখানে তোমার এটা সেকেন্ড লেভেল, আর ফার্স্ট লেভেলে পাবে তুমি কম্প্রিহেনশনটা। আমি একটু আনার চেষ্টা করছি। কম্প্রিহেনশন লেসনের পড়ার সাথে সাথে আমরা প্রশ্ন উত্তরগুলো শিখে ফেলবো, এই জন্য আমি একসাথে এটাকে করেছি এইভাবে। তো তুমি এখানে দেখো এইচএসসি ইংলিশের ফার্স্ট পেপারের সিন কম্প্রিহেনশন ইউনিট 1 লেসন 1 তোমাদের খাতাতে একটু তোমরা জাস্ট ইয়ে করতে পারো আর কি, ইন্ডিকেশন করতে পারো। আর স্ক্রিনশট নাও, রিড দ্য প্যাসেজ বিলো এন্ড আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। ইউনিট 1 লেসন 1 থেকে নাও স্যার যতদূর এগুলো নাও। তো, এগুলা কি বইয়ের মধ্যেই আছে? কম্প্রিহেনশনটা বইয়ে আছে, প্রশ্ন উত্তর আমার কাছে আছে। তো তোমার বই থাকলে ভালো, তাই স্ক্রিনশট লাগবে না, আর না থাকলে কম্প্রিহেনশনটাও নিতে পারো স্ক্রিনশট, পাশাপাশি বইপত্রের পাশাপাশি আমার প্রশ্ন না উত্তরগুলো স্যার, বই নাই। তাহলে নিয়ে নাও। বইপত্রের পাশাপাশি কোশ্চেন আনসার গুলো আমার এখানে করা আছে, এগুলো তুমি নিয়ে নিতে পারো। ওকে, এইটুকু আগে স্ক্রিনশট নাও, নেক্সট টাইম আবার দিচ্ছি আমি, তারপরে পুরোটা নিয়ে আলোচনা করবো। স্যার এটা কি গল্পটা বইয়ের? বইয়ের ভিতরের কম্প্রিহেনশনটা ইউনিট 1 লেসন 1, ঠিক আছে। যারা পুরাতন এডিশন বই কিনবা ওরা লেসন 2 তে পাবা এটা, আর যারা নতুন এডিশন বই কিনবা তারা ইউনিট 1 লেসন 1 এই পাবা। গত বছর থেকে লেসন 1 এ চলে আসছে এটা। স্ক্রিনশট হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, আবার নাও হ্যাজের পর থেকে, এখান থেকে নাও। হ্যাঁ, বিন শেড। স্যার বলো বলো বলো। এটা কি ওই যে বঙ্গবন্ধুর ওই প্যাসেজটা? হ্যাঁ, ভাষণ, ঐতিহাসিক ভাষণ, 7ই মার্চের ভাষণ। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আছে আমার কাছে এটা। স্যার হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখো বইয়ের পর থেকে, আবার বইয়ের পর থেকে দো পর্যন্ত হয়েছে। থ্রো থ্রো, এবার তুলে নাও। হয়ে গেছে স্যার। আচ্ছা, আমরা এই যে রাইটস পর্যন্ত নিয়েছো, লাস্ট রাইটস, এই অংশটা স্যার। ডাবল হয়ে যাবে, এটা পরবর্তীতে বাদ দিয়ে রাখবে, মাঝখানের অংশটি ডাবল হচ্ছে। ওকে, নিয়েছি স্যার। এখানে পার্শিয়ালি দেওয়া হয়েছে কম্প্রিহেনশনের ভিতরে,
অর্থাৎ আমাদের ইউনিট লেসন 1 এর লেসন 1টা অনেক বড়। আমরা কম্প্রিহেনশনের জন্য যতটুকু দরকার প্রথম অংশটা করেছি। এর পরের স্টেপে আরো 2 ধরনের যে কোশ্চেন আছে 3 and 4, দ্যাট ইজ সামারাইজেশন এবং ফ্লো চার্ট, ওইটা আমি করব বঙ্গবন্ধুর ভাষণের দ্বিতীয় অংশ দিয়ে। আর ইউ ক্লিয়ার উইথ মি? ক্লিয়ার সবাই? ঘটনাটা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এটা পড়ার আগে আমি জাস্ট তোমাদেরকে জিস্ট বলে দেই, তারপরে আমরা পড়া শুরু করি। It was the historical date 7th March 1971. Okay, our father of nation Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his maiden speech to the common people. এবং এর পেছনে যে কথাটা স্মরণ না করলেই না, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্পিচটা রেখেছিলেন সেইটি তার তাৎক্ষণিক বক্তব্য। 22 মিনিটের এই বক্তব্যে তিনি এক নাগারে কথা বলে গিয়েছেন, কোনো স্কিপ ছাড়া। তার পেছনেও যে কথাটা বলা না হলে অসম্পূর্ণ থেকে যাবে। গতকালকে জন্মদিন গেলে আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা শেখ মুজিবুর রহমানের অর্ধাঙ্গিনী, তিনি তার এই ঐতিহাসিক ভাষণের পেছনে তার উৎসাহ এবং এক ধরনের কি বলবা যে অনুপ্রেরণাই ছিল। যেমন সারা জীবন তিনি অনুপ্রেরণা দিয়ে এসছেন, পেছন থেকে কাজ করেছেন বাংলাদেশের জন্য। শেখ মুজিবুর রহমানকে পরামর্শ এবং বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের যে শিকার, মানে জেল জুলুম যেটা করে পেয়েছেন শেখ মুজিবুর রহমান, তার প্রভাব তো তার স্ত্রী এবং তাদের সন্তানদের উপরও পড়েছে। তো তিনি বলে দিয়েছেন শেখ মুজিবুর রহমানকে যে আপনার মনে যা আসে আপনি সেটাই বলে দিবেন এই ভাষণে, মানে এই কথা বলে তিনি তার স্বামীকে পাঠিয়েছিলেন। তো সেই কথাটাই যেন স্মরণ করতে হলো আর কি, যে তার অনুপ্রেরণা পিছনে রয়েছে। তো শেখ মুজিবুর রহমান এসেই তিনি যেভাবে শুরু করেছেন তোমরা সবসময় দেখতে পাও ঐতিহাসিক ভাষণটি। এই ভাষণের ভেতরে বাংলাদেশের ইতিহাসকে আমরা খুঁজে পাই। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসটা নিয়ে এভাবেই শুরু করে দিয়েছিলেন যে আজকের ইতিহাস রক্ত পিছনে রক্ত বয়ে যাওয়ার ইতিহাস, বা সেই 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে এইভাবে কথাগুলো উনি শুরু করেছিলেন। অন্তত আমরা ভাষা আন্দোলন থেকে শুরু করে ইতিহাসটা পাই। ইতিহাসও চিন্তা করলে সেই প্রাচীন যুগ থেকে ইতিহাস আছে, আমাদের ইংরেজ আমল থেকেও ইতিহাস আছে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস 1952 সালে যেটা পটভূমি রচিত হয়, সেখান থেকে আমরা একটা নির্দেশনা বা কিছুটা ধারণা পাই এই ঐতিহাসিক ভাষণ থেকে। এবং স্বাধীনতার ডাক দেওয়ার মাধ্যমে ভাষণটি শেষ হয় পরবর্তীতে। যাই হোক, আমি ক্লাসটা আজকে ওই যেটা পূর্ণাঙ্গ ক্লাস সবসময় বলেছি আমি, যে মাঝখানে 40 মিনিট অফ গেলে আমি আবার ক্লাস দেব, তোমাদেরকে আবার জয়েন করবে। আমরা 2 টাইমস ইনশাল্লাহ একটা পূর্ণাঙ্গ ক্লাস পাবো আজকে। Starting to দেখো, my brothers, the assembly has been called into session on the 25th of March. জনগণকে জানাচ্ছে, কত তারিখে দাঁড়িয়ে জানাচ্ছে বলতো? 7ই মার্চ। এখন কম্প্রিহেনশনটা কিন্তু জানার জন্য পড়তে হবে। শুনছো সবাই? এভরিবডি কথা শোনা যাচ্ছে? জি স্যার। গুড। জি স্যার। কম্প্রিহেনশন যে কোনো জিনিস যদি জানার জন্য ভালো করে পড়ো, প্রশ্নোত্তর তো আমরা একটু পরে প্রস্তুতি নেবই, নোটটাও তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু যদি নোটের উত্তর খুঁজে বেড়াও তাহলে দেখবা যে কোশ্চেনে গিয়ে মার খেয়ে যাচ্ছে, প্রশ্ন ঘুরিয়ে দিলে পারবে না। আর জিনিসটাকে আত্মস্থ করো এবং মনোযোগ দিয়ে আগ্রহ সহকারে পড়ো, এটা তোমার ব্যাপার, এরকম চিন্তা করো যে এই ঘটনাটা আমার দেশের ঘটনা, আমার ঘটনা। এইভাবে যদি বইয়ের প্রতিটা জিনিস পড়তে থাকো আগ্রহ করে লেখাপড়া, এমনি দেখবা রেজাল্ট ভালো হয়ে যাবে। এখানে বলছে যে the assembly has been called into session on the 25th of March. জনগণকে বলছে যে my brothers, মানে ভাইয়েরা আমার, যে ওনার স্টার্টিংটা যে 25 তারিখে মার্চে একটা অ্যাসেম্বলি ডাকা হয়েছে। তারা ডাকছে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী, ওনাকে এরকম একটা অ্যাসেম্বলি ডেকেছেন। But the blood spilled on our streets has not yet dried. বলছে যে কিন্তু আমাদের দেশে, আমাদের রাজপথে রক্তের যে দাগ তা কিন্তু এখনো শুকায়নি। দ্যাট ইজ, ওই দিক দিয়ে বলছে 25 তারিখে আমরা বসবো সেশনে, আর এই দিক দিয়ে কিন্তু মানুষ মেরেই চলেছে, হত্যা করেই চলেছে, ঠিক আছে, পাক আর্মি দিয়ে আমাদের দেশে। About the 10th of this month, মানে এই মাসের, সেই মার্চ মাসের 10 তারিখে থেকে I have them, মুজিবুর রহমান won't join the round. বলছে I have told them হবে এখানে, ঠিক আছে, আমি একটা শব্দ মিসিং হয়েছে, আমি একটু পরে এখন লিখে দিচ্ছি। I have told them, এই জায়গাতে told হবে, I have told them
Mujibur Rahman won't join the round table. ঠিক আছে, I have told them, এখানে আমি টোলটা লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো I've told them Mujibur Rahman won't join the roundtable conference because that would mean waging over the blood that has been shed. বলছে যে মুজিবুর রহমান আপনাদের সাথে কনফারেন্সে বসবে না, তাদেরকে বলছে তোমাদের সাথে আমি বসবো না, কারণ সেটা কি হবে, সেটা যদি করি তাহলে আমার দেশের মানুষের যে রক্ত, এই রক্তের উপর দিয়ে এসে পার হয়ে এসে তোমাদের সাথে আমার বসা হবে এই কনফারেন্সে। Although you have called the assembly into session, you will have to listen to my demands first. যে যদিও তোমরা এই ভাষণের তারিখ ঘোষণা দিয়েছো, কিন্তু আমার কিছু দাবি আছে, দেশের পক্ষে কিছু দাবি আমি তোমাদেরকে করব, সেই দাবিগুলি তোমাদেরকে মানতে হবে। প্রথমে you will have to withdraw martial law, তোমাদেরকে সামরিক শাসন তুলে ফেলতে হবে। বলো তো কার সামরিক শাসন চলছিল তখন, বলতে পারো? আইয়ুব খান করে সামরিক শাসনে ছিলেন তোমার থেকে 1958 সাল থেকে 1969 যে গণঅভ্যুত্থান তার আগ পর্যন্ত। ঠিক আছে, তো এরপরে ইয়াহিয়া খান তো দিক দিয়ে আছেন, হ্যাঁ, তারপর জুলফিকার আলী ভুট্টো আছেন। ওই মুহূর্তে একটা সামরিক শাসন তখন আবার জারি করা হয়, সেই আমলের কথা বলছে, সেকেন্ড টাইম যে সামরিক শাসন আসে। You will have to withdraw martial law. You will have to return all army personnel to their barracks. আর্মি পার্সোনালদেরকে ব্যারেকে নিয়ে যেতে হবে। একটা কথা এখানে শেখ মুজিবুরের একটা উক্তি মনে পড়ছে আমার, মারছে এইভাবে বলছে আর্মিদেরকে যে তোমরা আমাদের ভাই, তোমাদেরকে কেউ কিছু বলবে না, তোমরা ব্যারাকে ফিরে যাও। এই কথাটা কাকে বলছে? পাকিস্তানি আর্মিদেরকে বলছে যে তোমরা এই শাসক গোষ্ঠীর কথাই রাস্তায় নেমে গণমানুষকে মেরো না, আমাদের মানুষকে মেরো না, তোমরা আমাদের ভাই। আমাদের তো তাই, দেখো আমাদের সৈনিক যারা আছেন তিন বাহিনীতে এবং আমাদের পুলিশ, আনসার, বিডিপি যারাই আছেন, তারা তো আমার তোমার বা পাশের বাড়ির বা পাশের গ্রামের কোনো একটা ফ্যামিলিরই তো ছেলে, তাই না? তারা ওখানে গিয়ে দায়িত্ব পালন করছে, কিন্তু সে দায়িত্ব যদি করতে গিয়ে তারা কোনো রকমের দায়িত্বহীনতার কাজ করে তখন কষ্ট লাগে। এটাই বলা হচ্ছে যে তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে ফিরে যাও, তোমাদেরকে কেউ কিছু বলবে না, মানে আমাদের লোকেরা কিছু বলবে না। You will have to listen to my you will have to return all army personnel to their barracks. You will have to investigate the way our people have been murdered. তোমরা এসে দেখে যাও, ওখানে কিন্তু এইভাবে ছিল কথাটা, দেখে যান আমার দেশের মানুষদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। ঠিক আছে, সেই বজ্রকণ্ঠ অন্যরকম সেটা। You will have to investigate the way our people have been murdered. আমাদের দেশের মানুষ কি হত্যা করা হয় তা তোমরা দেখে যাও, তোমাদের দেখতে হবে। And you will have to transfer power to the representatives of the people. জনগণের প্রতিনিধির কাছে তোমাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 300 আসন আছে সংসদে, এই 300 আসনের মধ্যে 298টা, অর্থাৎ 2টা বাদ দিয়ে বাকি সব আসন বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল এই পূর্ব পাকিস্তান থেকে। পূর্ব পাকিস্তানের দায়িত্ব পেয়েছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, কিন্তু পশ্চিম পাকিস্তানিদের ঈর্ষা যে এতটুকু অংশ নিয়ে মাত্র এই কয়জন বাঙালি, ওরা যদি পুরো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান শাসন করে আমরা তো এটা দেবো না। এই যে তাদের জেদাজেদি, তারা ক্ষমতা হস্তান্তর করবে না। ঠিক আছে, কিন্তু আমরা তখন গণভোটে নিরপেক্ষভাবে আমরা জিতেছি, তাই বলছে যে ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। এখন আমাদের দেশ থেকে ওরা সমস্ত কিছু নিয়ে ওদের দেশে বানাতো, আমাদের দেশে সোনালী আঁশ, এই পাট, এটা নিয়ে যে ওদের দেশে শিল্প কারখানা বানাতো। ঠিক আছে, তো ওরা তো এই লুটপাটটা করতে পারবে না যদি আমরা ক্ষমতায় যাই। এই জন্য ওরা আমাদেরকে এইভাবে একটা বিমাতা সুলভ আচরণ করার জন্য ক্ষমতা দিচ্ছিল না। It is only then I will decide whether we will take our seats in the assembly or not. শেখ মুজিবের এটা তো অনুবাদ করা ইংলিশে, উনি তো বাংলায় বলেছেন, কি চমৎকার ওখানে বলা যায়, তারপর আমি ভেবে দেখবো। হ্যাঁ, কথা হলো এরকম, তারপর আমি ভেবে দেখবো অ্যাসেম্বলিতে বসা যায় কি না। ঠিক আছে, ওনার ল্যাঙ্গুয়েজটা এরকম। তোমরা ভাষাগুলো ঐতিহাসিক 7 মার্চের ভাষণ শুনো, যে কোনো জায়গায় পাবা, গুগলে সার্চ দিবা পেরিয়ে আসবে। I don't want the prime minister's office
হ্যাঁ, এই যে কথাটা, ওনার কথা ছিল আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি তোমাদেরকে ওইটাই বলছি, বুঝছো? ওইটাই কিন্তু এটা বাংলা অনুবাদ, এটা এখানে এইভাবে করছে ইংলিশটা। হ্যাঁ, উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস। ওনার ভাষা হচ্ছে আমি এদেশের মানুষের অধিকার চাই, ঠিক এভাবে কথা বলছিল, বুঝছো? আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট ফ্রম দিস ডে, আমি বলতে চাই পরিষ্কারভাবে যে আজ থেকে, ঠিক আছে, বাংলাদেশের কোর্টস, বাংলাদেশের আদালত, ম্যাজিস্ট্রেটস, গভর্নমেন্ট অফিসেস এন্ড এডুকেশন ইনস্টিটিউশন will be shut down indefinitely, so that the poor don't have to swear, so that my people don't have to go through hardships. All these things will be exempted from the general strike from tomorrow. এই সমস্ত কিছু প্রতিষ্ঠান আগামীকাল থেকে গণ হরতালে চলে যাবে, যাতে আমাদের দেশের মানুষ আর বঞ্চিত না হয়, শোষিত না হয়। Rickshaws, horse carriages, trains and launches will be allowed to move. তবে এই যে কিছু কিছু জায়গা রেখেছে যেগুলোর জন্য মানুষ সমস্যা পড়বে, সেগুলো খোলা থাকবে। Only the Secretariat, the Supreme Court, the High Court, Judges Court, and semi-government organizations like WAPDA will not be allowed to work. এইগুলোকে ওয়ার্ক করতে দেবে না, কাজ করতে দেবে না। On the 28th, employees will go. On the 28th, employees will go and collect their salaries. 28 তারিখে, মাসের 28 তারিখে আমাদের এমপ্লয়িরা বা দেশের কর্মজীবীরা, চাকরিজীবীরা যে স্যালারি নেবে। মানে কত বলিষ্ঠ আন্দোলন, চিন্তা করো। তোমাকে বাসায় তুমি একটা কিছু চাও করতে, মনে করো, আবার করে বসো না, কারণ কারো বাসায় তো আর তোমার বিরুদ্ধে কেউ যায় না, কাজে এটা করার প্রয়োজন নাই। কারণ আমি বুঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি যে তোমার বাসায় ধরো কোনো একটা কিছু প্রতিষ্ঠিত করতে চাও, কোনো একটা অনিয়মকে তুমি সরাতে চাও, তখন বাসাতে বলতে বলতে নিষেধ না শুনলে, অসহযোগিতা যদি বাসার সবাই করে, তাহলে বাসার কর্তা তখন অপারগ হয়ে যাবেন, তখন উনি মেনে নেবেন। ঠিক আছে, মা বললো আমি রাঁধবো না, তুমি বললে আমি পড়বো না, ছোট বোন বললাম চুল বাঁধবো না, ছোট ভাই বললো আমি খেলবো না, তখন বাবার খারাপ লাগবে, যা যা তোরা যা খুশি কর। হ্যাঁ, এই ব্যাপারটা অনেকটা এইরকম আর কি, যে এই সব বন্ধ করে দেওয়া মানে দেশ ধ্বংস নয়, এই সব বন্ধ করে দেওয়া মানে দেশের ভালো কিছুকে আনার জন্য চেষ্টা করা। হ্যাঁ, এই মুখের কথা যখন হয় নাই, তখন তো আর আমি গিয়ে ছিনিয়ে আনতে পারবো না, পেটের মধ্যে গিয়ে স্ট্যাপ করতে পারবো না, তখন আমি সাথে সাথে সব বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলাম মানে কোনো সহযোগিতা করবো না সরকারকে, সরকার তখন দেশ চালাতে পারবে না, তখন বহির্বিশ্ব থেকে চাপ আসবে যে তুমি ক্ষমতা ছেড়ে দাও, তোমার কথা কেউ মানছে না, তখন আবার আগের মতো করে সব করতে পারবে। এই জন্য বলা হচ্ছে অন দ্য 28th এমপ্লয়িজ, আবার সাধারণ মানুষ যেন তার খাওয়া পড়া চলে, তার জন্য আবার শেখ মুজিব এই দাবিও করেছে, হরতাল করব কিন্তু 30 তারিখের আগে 28 তারিখে কর্মজীবীদেরকে টাকা দিতে হবে, তারা সেই দিন টাকা নিতে যাবে ব্যাংকে বা অফিসে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেড, লেখা আছে, দেখো শাসিয়ে দিয়েছে, যদি তাদের স্যালারি বা প্রতি মাসে না দেওয়া হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, এই কথাটা কি সুন্দর করে বলছে, আর একটা গুলি যদি চলে, এইভাবে কিন্তু বজ্র কণ্ঠ, if another bullet is fired, if my people are shot dead again, এখানে বলা হয়েছিল আমার মানুষদের যদি আবার হত্যা করা হয়, I request all of you, তখন আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি, convert every house into fort, ওই যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে, এই কথাটা। হ্যাঁ, I request all of you, এখানে তো রিকোয়েস্ট বলেছে, ওখানে বলেছিল যে তোমাদেরকে আমি মানে হুকুম দেবার নাও পারি, কথাটা এরকম। মানুষ যখন খুব আন্তরিকভাবে কথা বলে, দেখবা আঞ্চলিক কথা বেরিয়ে যায়। উনি আঞ্চলিক ভাষায় বলেছে, খুব মায়া করে, নিজের মানুষের মতো আন্তরিক ভাবে। এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস, এটা যদি অ্যানালাইসিস করতে পারো এই কথাগুলো, ওনার ফিলিংসটাকে, তাহলে তুমি প্রশ্নের উত্তর ওইভাবে লিখতে পারবা, আর জিনিসটা ভালো বুঝলা, তোমার একটা অ্যাচিভমেন্ট হলো। যে আমি যদি হুকুম দিবার নাও পারি, এই কথা বলেছিল, তোমার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। হুকুম দিবার না পারি মানে কি, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি জেলে চলে যাই, তোমাদের মাথায় থাকলেও তোমরা কিন্তু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবা। এই কথাটার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা তিনি দিয়ে দেন। তাই বলে যে আই রিকোয়েস্ট অল অফ ইউ কনভার্ট এভরি হাউস ইনটু ফোর্ট, প্রতি ঘরে তোমার একটা করে দুর্গ গড়ে তোলো। ফোর্ট হচ্ছে দুর্গ। হ্যাঁ, কনভার্ট মানে পরিণত করো, কনভার্ট এভরি হাউস, প্রতিটা ঘরকে পরিণত করো, ইনটু ফোর্ট, দুর্গে পরিণত করো। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, ঠিক আছে, বলছে কনফ্রন্ট দ্য এনিমি, তোমরা বাংলায় বলো না, তোমাদের যার হাতে যা কিছু আছে, তোমাদের যার কাছে যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করবা, এইটাই হচ্ছে শত্রু মোকাবেলা করা। শত্রু মোকাবেলা করার ইংলিশ হচ্ছে তোমার, এখানে বলতেছে যেভাবে ট্রান্সলেশন করেছে তাতে বলছে যে ইভেন বলছে কনফ্রন্ট দ্য এনিমি, মানে মোকাবেলা করো। ফ্রন্ট মানে সামনাসামনি হওয়া, ওখানে কনফ্রন্ট হচ্ছে মোকাবেলা করা। Confront the enemy with whatever you have, and even at the risk of your life, and even if I am not around to direct you, এই কথাটা
আমি যদি হুকুম দিবা নাও পারি। আই এম নট অ্যারাউন্ড, আমি যদি পাশে না থাকি, চারিদিকে না থাকি, হ্যাঁ কাছে না থাকি, টু ডিরেক্ট তোমাদেরকে বলতে না পারি, মানে তোমাদের হুকুম দিবা নাও পারি, তখন বলছে শাট ডাউন অল শপস এন্ড মেক শিওর দ্যাট ট্রাফিক অন অল রোডস এন্ড পোস্ট আর ব্রট টু এ স্ট্যান্ড স্টিল। তখন তোমরা কি করবে, সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিবে, ঠিক এরকম ল্যাঙ্গুয়েজে বলেছিল, ঠিক আছে, দোকানপাট রাস্তাঘাট বন্ধ করে দিবে, হ্যাঁ, and posts are brought to a standstill, সমস্ত কিছু যা কিছু তোমাদের কাজ ছিল কাজকে একটা স্ট্যান্ড স্টিলে পরিণত করবে, মানে থামিয়ে দিবে। if need be, যদি প্রয়োজন হয়, we will starve to death but we will go down striving for our rights, তখন আমরা কিন্তু মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকবো, ঠিক আছে, আমাদের জীবন বাজি রেখেও আমরা, বলা ছিল না যে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, ওই কথাটা আর কি। হ্যাঁ, যাই হোক, মোটামুটি একটা জিস্ট আছে। 22 মিনিটের বক্তব্যে অনেক কিছু আছে, যেটা তোমার ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে নারেশন, থার্ড পারসন ন্যারেটিভে বলা হয়েছে এখানে, এই জন্য একটু ছোট করা গেছে আর কি, এবং কম্প্রিহেনশন কোশ্চেনের জন্য যখন রাখা হয়েছে তখন একটু ছোট হয়ে গেছে। আর বইয়ের ভিতরে দেখবা যে ফার্স্ট পারসনে বলা আছে যে অংশ অনেক বড়, অনেকগুলো ফ্রেজ আছে, আমি এখানে জিস্টটা বললাম, আর ফার্স্ট পারসনও আমরা পড়বো যখন বইটাকে আমরা রিডিং দিব। তো মোটামুটি বলো, এতটুকুর মধ্যে কোনো সমস্যা হয়েছে? কম্প্রিহেনশন আনসার করার জন্য আমরা আরেকবার একটা রিডিং দেই, এরপর তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করব। আমি এখন আর বাংলা বলবো না, ঠিক আছে, আমি ইংলিশটা আরেকবার বলে তোমার কোশ্চেন আনসার চলে যাব। The assembly has been called into session on 25th March, but the blood spilled on our streets has not yet dried. About the 10th of this month, I have told them Mujibur Rahman won't join the round table conference because that would mean wading over the blood that has been shed. Although you have called the assembly into session, you will have to listen to my demands first. You will have to withdraw martial law. You will have to return all army personnel to their barracks. You will have to investigate the way our people have been murdered. And you will have to transfer power to the representatives of the people. It is only then I will decide whether we will take our seats in the assembly or not. I don't want the Prime Minister's office. We want the people of this country to have their rights. I want to state clearly that from this day, Bangladesh's courts, magistrates, government offices, and educational institutions will be shut down indefinitely, so that the poor don't have to suffer, so that my people don't have to go through hardships. All those things will be exempted from the general strike from tomorrow. Rickshaws, horse carriages, trains, and launches will be allowed to move. Only the Secretariat, the Supreme Court, the High Court, Judges Court, and semi-government organizations like WAPDA will not be allowed to work. On the 28th, employees will go and collect the salaries. If the salaries are not paid, if another bullet is fired, if my people are shot dead again, I request all of you, convert every house into fort. Confront the enemy with whatever you have. And even at the risk of your life, and even if I am not around to direct you, shut down all shops and make sure that traffic all on roads and posts are brought to a standstill. If not be, we will starve. If need be, we will starve today, but we will go down striving for our rights. Okay, let's go for our questions here. Answer to the following questions. I will ask you, you will answer, then I will show you the correct answer. And thus you will be able to have the correct answer in your memory. বঙ্গবন্ধু believed in what? আমরা যেগুলো দেখেছি সেখানে believed in বিশ্বাস করতেন, কিসে বিশ্বাস করতেন, আইডিয়া কি একটু বলো দেখি, একটু তোমার মনের যা আসে তাই বলো, ওখান থেকে যা পড়েছো তাই থেকে। বঙ্গবন্ধু believed in what? আইডিয়া করে বলো। ইউনিটি। তুমি বলছো ইউনিটি, আচ্ছা, বাকিরা একটু বলো। কি হয় বলো তো, আরেকজন।
স্যার কোশ্চেনটা আবার বলবেন? বঙ্গবন্ধু বিলিভড ইন, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, কিসে বিশ্বাস করতেন? একজন আনসার দিয়েছে ইউনিটি, তারপরে আমাদের কম্প্রিহেনশন অনুযায়ী আমরা কি পাচ্ছি বলো, কিসে বিশ্বাস করতেন বঙ্গবন্ধু? স্যার স্যার ধর্ম অপশন দেন। বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মানে ইংলিশে কাজ যদি করবে। যদি ইংলিশে বলি তাহলে রিলিজিয়াস রিলিজি, কোএক্সিস্টেন্স। এক্সিস্টেন্স, কো এক্সিস্টেন্স, ওকে। আর মুমতাহিনা বলো দেখি কি মনে হয় আনসার? ওই তো স্যার এরা দুজন যেটা বললো ওইটাই অনেকটা। আচ্ছা, এখন আমরা একটু দেখি রিলিজিয়াস কোএক্সিস্টেন্স। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। রিলিজিয়াস কোএক্সিস্টেন্স মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ সব ধর্মের মানুষ একত্রে বাস করবে, যার ধর্ম তার কাছে, ঠিক আছে, যার যার মতো নিজ নিজ ধর্ম পালন করবে, আর সবাই সম্প্রীতির সাথে বসবাস করবে, তাই বলছে রিলিজিয়াস কোএক্সিস্টেন্স। হোয়াট মেড বঙ্গবন্ধু সো মাচ কনফিডেন্ট অ্যাবাউট হিজ পিপল? জনগণ সম্পর্কে যে উনি এত বেশি আস্থা, এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা এটা 4টা করে প্রশ্ন থাকবে, বুঝছো উত্তর? আমি তো শুধুমাত্র আনসারটা তোমাদেরকে জানাচ্ছি, কিন্তু 4টা করে প্রশ্ন থাকবে, তার মধ্যে তুমি খুঁজে পাবা, পড়া আছে উপরে, আর 4টা করে আনসার খুঁজে পাবা। আর এখন যদি 4টা আনসার না দেখে উত্তর দিতে পারো তাহলে সুবিধা হচ্ছে যে তুমি প্রশ্নোত্তরের জন্য রেডি হয়ে গেছো, তখন অনেক কিছু তোমার ভিতরে আছে মনে, তুমি যেগুলি পড়েছো সেখান থেকে স্যার এই আনসার করতে পারবে। প্রশ্নটার বাংলা আর বলো একবার তাহলে বলেন। যে বঙ্গবন্ধু মানুষকে এত উপরে এত আস্থা পেতেন কি জন্য? কারণ তার ডাকে সবসময় মানে বাঙালি সাড়া দিত, এই জন্য। কি মনে হয় বলো তো আইডিয়াটা? এখন একটা দুটো শব্দ বললেই হবে না, এটা তো এমসিকিউর ব্যাপার। জনগণের উপরে এত আস্থা কিসের উপরে? কেন এত আস্থা পাইলে জনগণের উপরে বলো? স্যার বিকজ কারণ দে উনি ওয়েল হার্টেড। জনগণকে ডাকার সাথে সাথেই জনগণ আসবে, ওনার ডাকে সাড়া দিত আর ওইভাবে কাজ এই যে করতো। সাড়া দিবে এই কথা তো জনগণ চিঠি লিখে তাকে জানায় নাই, উনি কি করে বুঝলো যে আমি ডাকলে সাড়া ভাষণ দিবে? দিয়ে জানাইছে। ভাষণ দিয়ে তো দিল যে আমি অমুক দিন আসবো, তারপরে জনগণ তো বলে নাই যে আমরা আসবো, উনি কি করে বুঝলো যে এই জনগণ আমার কথা শুনবে? এই কথাটা কেন মনে হলো বলো? একজন একটা হিন্টস দিলে আমি আবার একটা এক্সাম্পল দেবো, বলো আমাকে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল শুনো। আজকে ক্লাসের স্কেডিউলটা আমরা আগে দিয়ে দিয়েছি, তাই না? সবাইকে জানাইছি না যে আজকে ক্লাসটা এতটা সময় হবে, জানিয়ে দিয়েছি। হ্যাঁ। জি স্যার। জানানোর পিছনে আবার কি করেছি, একটা প্রস্তুতি নিয়েছি, এর উপরে একটা কম্প্রেনশন করেছি, কম্প্রেনশনের উপরে আবার প্রশ্ন লিখেছি, প্রশ্ন লিখে উত্তর লিখেছি, উত্তর লিখে তোমাদেরকে বলার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। কিন্তু তোমাদের এত কিছু জানানোর পর তোমরা যে আসবে আর বসবে, এই আস্থাটা আমি পেয়েছি। এই আস্থাটা আমি কিভাবে পেয়েছি বলো? তুমি যে একটু আগে ইভার কথা বলছিলে, ইয়ে হুম। মুমতাহিনা, হুম। তো ইভাকে তো আমি হুম। কোনোদিন লিঙ্ক দিয়ে কোনোদিন দেইও না, কারণ ইভাকে নিয়ে আমি কি আস্থা পাই নাই এখন পর্যন্ত। ইভা যেদিন রেগুলার হবে সেদিন আস্থা পাবো, ঠিক আছে? এই আস্থাটা ইভাকে নিয়ে পাই নাই, তোমাদেরকে নিয়ে পেয়েছি। কেন পেয়েছি? ইভেন আমি কারো একজনের নাম বলেছিলাম মুমতাহিনা একদিন, সেটা ওকে কি স্যার জানিয়েছেন? আমি তাকে জানাই নাই, কিন্তু জানানোর মতো আমার তাকে কি মনে হয় নাই, মানে এক নাগারে 4 মাস আস্থা, হ্যাঁ, বিশ্বাস। 4 মাস 6 মাস এক কারণ নাগারে। স্যার আমরা সব সময় আসি আর ওরা আচ্ছা, আসেই না একদম, আচ্ছা, এই জন্য আসো আস্থা আসো পান আসো নাই। কিসের ভিত্তিতে বলো? আমি তো আসলে পরে তোমাদেরকে আলাদাভাবে চকলেট খাওয়াই নাই, ওদেরও ওরাও আসছিল, তোমরাও আসছিলা, তো ওরা চকলেট ছাড়া ওরা আসে নাই, তোমরা চকলেট ছাড়া এসছো, কিসের ভিত্তিতে এসছো? আমি কেন তোমাদের উপর আস্থা? আমি আর কাকে না হলে তোমাদেরকে কেন লিঙ্ক দেই প্রতি প্রতি ক্লাসে? কিসের থাকে বের করো, কথাটা বের করো। স্যার ওই সময় জনগণরা স্যার নিজেদের দেশকে বাঁচানোর জন্যই হচ্ছে কি ওই মানে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিত। বাঁচানোর জন্য তো পরের কথা, অ্যাকচুয়ালি বঙ্গবন্ধুর কি দরকার ছিল বাবা খেয়ে ঘরের মুখে বরের মোষ তাড়ানো? বঙ্গবন্ধু কেন করলো এই কাজটা? কি জন্য করলো আসলে? স্যার বাংলাদেশের বাংলাদেশের বলা হচ্ছে, বলো বাংলাদেশের কি? চুপ করে আছে না?